সকাল 11টার পরপরই গোসল করে এলো দিজা। মেয়েটার ভারী মুখের দিকে চেয়ে লাবণ্যর মনটা বিষণ্ণ হয়ে ওঠে। সবকিছু বদলাচ্ছে, সে গম্ভীর থেকে হাস্যোজ্জ্বল হয়ে উঠছে, অপরদিকে সারাদিন নেচে কুদে বেড়ানো মেয়েটা কেমন ঝিমিয়ে গেছে। দিজা গোসল করে এসে নিঃশব্দে এসে বসল বিছানায়। লাবণ্য দেখল মাথায় প্যাঁচানো গামছাটা খোলেনি এখনো। লাবণ্য এগিয়ে গিয়ে সযত্নে মাথা থেকে গামছাটা খুলে দিল। ভেজা চুলগুলো নাড়তে নাড়তে বলল, দিজা, এত নিরাশ হতে নেই রে বোন। আল্লাহ যা করবেন তোর খারাপ হবে না। দিজা এড়িয়ে যেতে চাইল যেন কথাটা, বাদ দে তো লাবণ্য আপু এসব। ইরফান ভাইয়া কখন আসবে? লাবণ্য গামছাটা খাটের বক্সের ওপর মেলে দিতে দিতে বলল, ওদের সাথেই আসবে হয়তো। ওয়াহিদ তো তোর ভাইয়ের লেজ, সাথে সাথে বেঁধে থাকে সবসময়। দুপুরের পর বিকেল 3টার দিকে এলো মেহমান। দিজাকে শাড়ি পরানো হয়েছে, একটা মেজেন্টা ও সোনালি রঙের সংমিশ্রণে সজ্জিত। হালকা সাজ, টুকটাক গহনা দিজার বাচ্চা বাচ্চা মুখটায় বেশ মানিয়েছে। তবে বড়ই বেমানান লাগল আজ তার মুখের বিবর্ণ ভাবটা। সেখানে কোনো উচ্ছ্বাস নেই, খুশির মাধুরী নেই। এমনিতে মেয়েরা পাত্রপক্ষের সামনে লাফালাফি করে না, তবে দিজার চেহারায় অস্বাভাবিক রকমের প্রাণের অভাব যেন। ওয়াহিদ বারবার তাকাচ্ছে দিজার দিকে। এই মেয়েটাকে প্রথমবার দর্শনেই একটা আকর্ষণ জেগেছিল তার। দিজার নজর উদাসীন অলক্ষ্যে। হাবিব সাহেবের একতলা পাকা বাড়ি, জমা অর্থ আছে যথেষ্ট, জমিজমা মিলে মধ্যবিত্ত হিসেবে ভালো অবস্থা ওনার। মেয়ে পছন্দসই, ইন্টার পরীক্ষা দিয়েছে, সব দিকেই মিলে গেল। ওয়াহিদের যেহেতু বাবা নেই, তাই বড় চাচা অর্থাৎ ইরফানের বাবা অভিভাবক হয়ে চূড়ান্ত একটা পাকা কথার ব্যাপারে কথা তুললেন। হাবিব সাহেবও আপত্তি করছেন না আর। তার ধারণা দিজাকে আর রাখা উচিত হবে না। পরিস্থিতি ভালো চলছে না। সম্মানহানিকারক কিছু ঘটে যাবার আগে সম্মানের সাথে তিনি একটা কুল করতে চান মেয়ের। ও বাড়ি থেকে লাবণ্যই এসেছে, আর কাউকে বলেননি বা বলার কথা বলেননি হাবিব সাহেব। দিজা চুপচাপ বসে আছে। লাবণ্য পেছনেই দাঁড়ানো, তার পাশেই বাহুতে হাত গুজে দাঁড়িয়ে আছে ইরফান। এরই মাঝে কোনো পাকা কথা দেবার আগে ইরফানের বাবা মিষ্টি করে জিজ্ঞেস করলেন দিজাকে, আমরা যাইই বলি, একসাথে জীবন কাটাবে তোমরা? তোমার সম্মতি আছে তো মা এই বিয়েতে? পুরো পরিস্থিতিটাকে শিহরিত করে দিজা কাষ্ঠল ভঙ্গিতে মাথা নাড়ে দুপাশে, না। কয়েক মুহূর্ত গোটা পরিবেশটা একদম গুমোট হয়ে রইল। এরপর সবচেয়ে বড় ধাক্কা বোধহয় খেল ওয়াহিদ। চাচার দিকে তাকালো একবার, ইরফানের বাবা ওকে ছাপিয়ে ইরফানের দিকে তাকালো। ইরফান সন্তর্পণে ইশারা করে উঠে যেতে। আজকের এই পরিস্থিতিতে ব্যাপারটা এখানেই মিটে যাক, পরে দেখা যাবে বাকিটা। এখন এখানে বসে থাকা মানে তামাশার বহর বাড়ানো। ওয়াহিদ কিছু বলতে যেও যেন বলতে পারল না। ইরফান নিজে থেকে গেল এবং পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এনে আপাত বিদায় জানালো সকলকে। সে বাড়ির লোককে বুঝিয়ে বাইরে ছেড়ে আসতে যাওয়ার ফাঁকে হাবিব সাহেব নিজের মেজাজে খেয়েই হারালেন। কষে দুটো থাপ্পড় বসালেন দিজার গায়ে। দিজার দাদি আমিনা বেগম ছেলেকে টেনে নিয়ে গিয়ে ঠেকালেও তার মুখ বন্ধ করবার উপায় কি? যে সম্মান হারাবো না বলে নিজ হাতে যাচাই বাছাই ছাড়া না দেখে শুনে তোরে সম্মানের সাথে বিদায় করতে চাইলাম, তুই তাদের সামনেও 2 আনার দাম রাখলি না আমার? সেই তামাশা করেই ছাড়লি? এবার কেন আসছিলাম দেশে আমি? কার জন্য আসছিলাম? সম্মানের দাফন করার জন্য ফিরছি এবার দেশে। এ কথা আগে জানা থাকলে আজীবনেও তোদের সামনে এসে দাঁড়াতাম না। বিয়ে করবা না? কেন করবা না বিয়ে? বাড়ির সামনে বেটা ছেলে এসে দর্শন দিয়ে যায় প্রতিদিন, আর তোমারে আমি ঘরে বসায় রাইখা মান ইজ্জতের কবর দিয়ে দেব?
চাইছিলাম তো পড়ালেখা করাইতে, তুই সুযোগ দিস নাই। শালা মা মেয়ে মিলে শান্তি দিবা না তোমরা আমারে? দিজা মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে আছে। হাবিব সাহেব এবার দিল রুবাকে, বললেন, দেখছ পরিণতি? তোমারে এতবার মানা করছি, আমার কথা তো মাথায় কেন কানেও তো ঢোকে না। জিগাও ওরে কেন বিয়ে করবে না? তোমার ভাইয়ের ছেলের বিরহ লাগছে ওর? কও আজও কলকইরা কাঁদতে একটু, আয়শা নিয়া যা করে। রুবা, তুমি আর তোমার মেয়েরে আমার চোখের সামনে সহ্য হইতেছে না। তোমার মেয়ে যা শুরু করছে, আমি কি করব ভাবনার কুল পাচ্ছি না। বিয়ে করবে নাও? ও নিজের পছন্দের দাবিদার হইছে? ওর পছন্দের আমি। আমিনা বেগমকে সরিয়ে আবার তেড়ে গেলেন দিজার দিকে। তখনই ইরফান এসে মাঝখানে দাঁড়ায়। ধাক্কা দিয়ে সরিয়ে বললেন, আঙ্কেল শান্ত হন আপনি। উত্তেজনায় কিছুই ভালো হয় না। আপনার রাগ নিয়ন্ত্রণে রাখুন, ঠান্ডা মাথায় ভাবুন। এরপর যা হবে করবেন, না হয় যান এখন। সরুন। মেয়ে বড় হয়েছে আপনার, তার মতামতের দাম দিতে বাধ্য আপনি। দিজাকে নিয়ে ইরফান দিজার ঘরে এসে বসল। পেছনে এলো লাবণ্য। দিজার চোখে পানি নেই, তবে বুক ফেটে যাচ্ছে, তা ওই কাতর মুখ দেখে স্পষ্ট উপলব্ধি করা যাচ্ছে। দিজাকে বসতে ইশারা করল। দিজা বসল একটা চেয়ারে। বিছানায় পা দুটো তুলে বসতে বসতে ইরফান বলল, তো শালি সাহেবা, আপনি বিয়ে করতে চান না তাই তো? এই যে এখানেই আপনার আমার ব্যাপক মিল। আমিও জীবনে বিয়ে শাদী বিদ্বেষী ছিলাম, অথচ শেষ অবধি বলির পাঠা হতেই হল। ইরফানের রসিকতা মিশ্রিত কথায় দিজার কোনো বিশেষ প্রতিক্রিয়া হল না। শাড়ির আঁচলে আঙুল পেঁচাচ্ছে সে আনমনে। ইরফান কিছুক্ষণ চেয়ে রইল দিজার দিকে। এবার একটু আন্তরিক স্বরে মাথা নেড়ে বলল, ফারজাদ বাবুর প্রেমে পড়েছ? সে তো আমার লাবুও পড়েছিল, কিন্তু দেখো, তার মনোভাবের সাথে সাথে সে নিজেও বদলেছে। সে সব পেছনে ফেলে সর্বোপরি আমাকে ভালোবাসতে শুরু করেছে, তা আমি জানি। লাবণ্য এ পর্যায়ে অতি বিস্মিত হওয়ার সাথে সাথে ভীষণ অপ্রস্তুত বোধ করল, তবে কিছু বলল না, মাথাটা নত করে নিল। অসভ্য লোকটাকে এ নিয়ে খিস্তি শোনানো যাবে? সে বলেছে নাকি সে ভালোবাসে লোকটাকে? কেবল তো সব ভুলতে শুরু করেছে। ইরফান সেদিকে খেয়াল করল না ইচ্ছে করেই। দিজাকে বলল, বুঝলে দিজা, আমাদের উচিত নিজেকে একবার হলেও সুযোগ দেয়া। আমাদের চাওয়াগুলোকে বিসর্জন দিয়ে ভবিষ্যৎটাকে পরিস্থিতি ও ভাগ্যের ওপর ছেড়ে দেয়া। সব সময় যে নিরাশ হতে হবে এমনটা নয়। মানুষ প্রেমে পড়ে, না পড়লেই বরং সেটা অস্বাভাবিক। তবে জীবন সেখানে থেমে থাকে না। সে ক্ষেত্রে আমাদেরও উচিত জীবনের গতির সাথে পা মিলিয়ে এগিয়ে চলা। এ পর্যায়ে চমৎকার হাসল ইরফান, তোমার বোন জানত না আমি জানি তার প্রেমবিরহের ইতিহাস? আজ জানল। কারণ আমি তাকে সেভাবে ট্রিটই করিনি কখনো। কেন করব, কোনো যুক্তিতে করব? যেখানে অতীত বড়ই শক্তিশালী, ধরা ছোঁয়ার বাইরে অবস্থিত কাল, যেটাকে বদলানো যায় না, সেখানে ফেরা যায় না, তার সাথে লড়া যায় না। তাহলে সেই অতীতকে বর্তমানের সাথে বেঁধে রেখে লাভটা কি? বড়জোর কষ্ট পাওয়া ছাড়া। অতীতকে ঘুটনি দিয়ে ঘাটলে অতীতের কি বিগড়াতে পারবে তুমি? অতীতকে বড়জোর স্মৃতিতে রাখা যায়, তাতেও মনের হাহাকার ছাড়া পাওয়ার মতো কোনো উপকার নেই। অতীত থেকেই বর্তমানে আসতে হয়। তো সেই অতীতকে করার মতো আছে কি? আবার বর্তমান সময়টা অতীত হলে তবেই আমরা ভবিষ্যতে পৌঁছাতে পারি। তোমার বোন অতীতকে পাশ কাটিয়ে বর্তমানকে মেনে নিয়েছিল, আজ আমার মনে হয় না খারাপ আছে সে। দিজা মাথা তুলে তাকালো এবার। ইরফান হা করে একটা শ্বাস নিয়ে আবার বলতে শুরু করল, ওয়াহিদ ভালো ছেলে, খারাপ রাখবে না তোমায়। আমারই চাচার ছেলে তো।
লাবণ্যকে ভালো রাখতে পেরেছি কিনা তা বলতে পারব না, তবে খারাপ সে নেই বোধ হয়। পরের মেয়েকে ঘরে তুলে খারাপ রাখার সাহস বুকে নেই, আমি এ ব্যাপারে খুব ভীতু। লাবণ্যর দিকে ঘুরে বলল, এক গ্লাস পানীয় তো এনে দিতে পারো। এতক্ষণ ধরে তোমার বোনকে বিনামূল্যে মূল্যবান মোটিভেশন দিচ্ছি। তোমাকে আর শেখাতে পারলাম না স্বামীর খেদমত কেমনে করে। লাবণ্য কি অভিব্যক্তি দেখাবে এর পরিপ্রেক্ষিতে, সেটা ভুলে গেল। মানুষটা কি হুটহাট কতরকম রূপে দেখা যায় তাকে। পানি আনতে গেল সে। ইরফান আবার বলতে শুরু করল, শোনো দিজা, আমরা যাদের চাই তাদের চেয়ে বরং আমাদের তাদের বেছে নেওয়া উচিত যারা আমাদের চায়। ভালো থাকতে এক জীবনে একটু যত্ন, ভালোবাসা আর ভরসার একটা হাতই তো চাই। ফারজাদের কাছে তুমি কি পেয়েছ? আমি যতটুকু জানি, ফারজাদ নিজেকে আড়াল করে নিয়েছে নিজের খোলসে। তাকে খুঁজে পাওয়া মুশকিল। খোলস থেকে তাকে বের করা দুঃসাধ্য অবশ্য। তার কাছে কি পেয়েছ তুমি? নিজেকে প্রশ্ন করো। আমি উত্তর জানতে অপেক্ষা করছি, জিজ্ঞেস করো নিজেকে। দিজা এবার গা কাঁপিয়ে ফুপিয়ে ওঠে। ওর কান্নায় ইরফানের পুরুষ হৃদয়টা কেঁপে উঠল মুহূর্তের জন্য। বুকে একটা ভারী ধাক্কা অনুভূত হল। মেয়েটার বুকের ওঠানামা জানান দিচ্ছে তার কলিজা কতটা নিষ্ঠুরভাবে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে ভেতরে। কাঁদতে না পেরে হাঁ করে জোরে শ্বাস নেয় দিজা। বুকের মাঝ বরাবর হাতটা চেপে ধরল শক্ত করে। যে বুকে অসহ্য যন্ত্রণা আর কাতরানি। হাত ঘষতে লাগল বুকের মাঝখানটায়, এমনভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বোধ হয়। কি পেয়েছে সে? এড়িয়ে চলা, ধিক্কার, অবহেলা, নীরব প্রত্যাখ্যান বারবার। কিছুক্ষণ পর একদম জড় বস্তুর ন্যায় থেমে যায় দিজা। আবার ফুপিয়ে উঠল। এবার ইরফান সামলে নেয় নিজেকে। ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে, এই থামো, থামো, থামো। শোনো, আমার হহুত শখ ছিল ছোট বোনের, নেই। শালি তো যতবার বিয়ে করব ততবার পাওয়ার চান্স আছে। প্রথম বউয়ের বোন হিসেবে তুমি না হয় বোন হও। আর আমার কান্না জিনিসটা চরম অপছন্দের। গায়ে চিটচিটে অনুভূত হয়, বুঝলে। আমি জীবনে কখনো আপোসেট থাকিনি, কাঁদিনি, কারণ বিষয়টা পছন্দ না আমার, বুঝলে। এবার চোখ মোছো। সিদ্ধান্ত তোমার। আমি কি জোর করেছি? ঠিক আছে, করতে হবে না বিয়ে। ইরফান কিছুক্ষণ চুপ রইল। হঠাৎই যেন কিছু একটা মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল, দিজা, চা। এ তো সিরিয়াস কেস। না, তোমার ব্যাপারটা মোটেই আমার লাবুর সাথে তুলনা করলে অঙ্ক মিলবে না মনে হচ্ছে। লাবু বোধহয় পছন্দ পেরিয়ে আর বেশি দূর যেতে পেরেছিল না, যে কারণে তাকে আমি এত সহজে হাসিল করে ফেলেছি। তবে তোমার চোখের ভাষা ভয়ানক বার্তা দিচ্ছে, মেয়ে। এরপর আনমনেই আওড়াল, লাবণ্যর অনুভূতি ঠুনকোই ছিল বোধহয়। তোমারটা ঠিক বুঝে ওঠা যাচ্ছে না তুমি কতটা গভীরে ডুবেছ। রাত 10টার দিকে টুকটাক রাতের খাবার খেয়ে লাবণ্যকে নিয়ে চলে গেল ইরফান। দিজা খেতে আসেনি। দিলু রুবা বেগম বিষণ্ণ মুখে খাবার নিয়ে হাজির হলেন মেয়ের ঘরে। দিজা বিছানার এক কোণে হাঁটু থুতনিতে ছুঁয়ে জড়িয়ে বসে আছে। তিনি আস্তে করে গিয়ে বসলেন মেয়ের পাশে। কিছুক্ষণ নীরব থেকে ভাত মাখাতে মাখাতে জিজ্ঞেস করলেন হঠাৎই নিষ্প্রভ গলায়, ফারজাদের সাথে কোনো সম্পর্ক গড়বে না তোর, আব্বু? বড় হয়েছিস, নিজের ভালোমন্দ বুঝতে শেখ এখন। আমিও চাইতেছি না ফারজাদের সাথে আর কোনো যোগাযোগ থাক। দিজা তাচ্ছিল্যের হাসি হাসল। এরা কিভাবে? তার আর ফারজাদের রহস্যজনক সম্পর্ক এদের মাথায় ঢুকবে না কোনোদিনও। ভুল ধারণাগুলোকে আর কতদূর গড়িয়ে নিয়ে যাবে এরা? আজাদ সাহেবের বলায় আফসানা বেগম গোয়ালে দুটো কয়েল জ্বালিয়ে দিয়ে সবে এসে ড্রয়িং রুমে পৌঁছালেন। বাড়ির প্রবেশ দরজায় ধাক্কা পড়ছে মৃদু।
তিনি আবছা অন্ধকারে ঘড়ির দিকে তাকালেন, রাত 12:30 বাজছে। এখন কে আসবে? কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে এগিয়ে গেলেন দরজা খুলতে। ফারহানা বেগমের শরীর ভালো না। তিনি ঘরের দরজা আটকে আগেই শুয়ে পড়েছেন। আফসানা বেগম দরজা খুলতেই অর্ধভেজা কাকের মতো এলোমেলো বেশে ভেতরে ঢুকল ফারজাদ। হাতে বা কাঁধে ব্যাগ নেই, বাম হাতে মোবাইলে ফ্ল্যাশ অন করা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বিকেল থেকে। আফসানা বেগম দরজা আটকে তাকিয়ে রইলেন ফারজাদের দিকে। সে এমন হুটহাট মাঝরাতে বাড়ি ফেরে এ নতুন নয়, তাই তিনি অবাক হলেন না। বরং জিজ্ঞেস করলেন, হঠাৎই ফিরলা যে, ভিজে গেছ তো, তোয়ালে আনি দাঁড়াও। ফারজাদ মাথা নেড়ে মোবাইলটা টেবিলের ওপর রেখে হাতের ঘড়ি খুলতে শুরু করল। আপনাকে কে বলল আমি ফারজাদ ভাইয়াকে পছন্দ করতাম? আগের কথা ছাড়ো, এখন তো তুমিই বলছ। লাবণ্য নাক কুচকায়, আমি বলছি? বলছ না? লাবণ্য গম্ভীর মুখে নাক শিউড়ে তাকিয়ে রয়। ইরফান ঠোঁট চেপে হেসে বলল, মাঝরাতে এসব অলক্ষণে প্রশ্ন না করে একটু রোমান্টিক কথা বললেও তো পারো। লাবণ্য অপ্রস্তুত হয়ে চোখ বড় করে তাকাল। এরপর রাগান্বিত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। ইরফান লাবণ্যর চোখের দিকে এবার পূর্ণদৃষ্টি মেলে তাকাল, ঘাড় নেড়ে ভ্রু নাচিয়ে চমৎকার ভঙ্গিতে বলল, কি হয়েছে? কি জানতে চাও? ফেলে আসা কাল নিয়ে আমার কোনো লেনদেন নেই। ফেলে আসা সেই অতীতকে ধরে রাখা যায় যার পরিণতি বর্তমানে প্রভাব ফেলছে। তুমি তো মুভ অন করেছ, লাবু। ইনফেক্ট স্বামী স্ত্রী হবার আগে আমরা কিন্তু বন্ধু, এটা ভোলা যাবে না। আর বন্ধু হিসেবে তোমার চোখের ভাষা পড়াটা খুব কঠিন ছিল না আমার জন্য। মোরোভার, বন্ধু হিসেবে আমার রিয়াকশনটাই বা কেমন হওয়া উচিত ছিল? নিশ্চয়ই তোমায় সান্ত্বনা দেয়া, সঙ্গ দেয়া এবং সেই কষ্ট ভুলে নতুন করে বাঁচার প্রেরণা জোগানো। যা আমি করতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা থাকবে সবসময়। লাবণ্য অভিভূত নজরে তাকিয়েছিল এতক্ষণ ইরফানের দিকে। ইরফান কথা থামাতেই আনমনে প্রশ্ন করে উঠল, আর স্বামী হিসেবে? স্বামী হিসেবে কিছু বলার নেই? শব্দ করে শ্বাস ফেলল ইরফান। লাবণ্যর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়ে আস্তে করে বলল, উহু। তখন তো আর আমি ছিলাম না। আর প্রেমে পড়ার বয়সও তোমার পেরিয়ে যাচ্ছিল। সে হিসেবে দোষটা আমারই, আমি তোমার লাইফে আগে এন্ট্রি মারলে আর ফারজাদ বাবুর প্রেমে পড়ার সুযোগ পেতে না। আমিও তো করেছি প্রেম, কারণ তখন তুমি ছিলে না। শোধ গেছে। বলেই চোখ মারল ইরফান, তার সহজ হাসিটা ঠোঁটে ঝুলছে। লাবণ্য অবাক হয়। একটা মানুষের সর্বক্ষণের অভিব্যক্তি সকল কিছুর পরিপ্রেক্ষিতে এত সহজ কি করে হয়? সবকিছু মেনে নেয়ার ভয়ানক শক্তিধর এই মানুষটা। সবকিছুর সহজ ব্যাখ্যা আছে তার কাছে। লাবণ্য মুচকি হাসল। বারান্দার রেলিংয়ে হাত প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে উদাসী গলায় জিজ্ঞেস করল, আপনি সত্যিই প্রেম করেছেন আগে? ইরফান তোরাক করে ঘাড় ঘুরিয়ে লাবণ্যর দিকে তাকায়। ঝরঝরে একটা হাসি দিয়ে ভ্রু উঁচিয়ে বলল, আর ইউ জেলাস, লাবু? কথাটা শেষ করে দুষ্টু প্রাণখোলা হাসিতে মেতে উঠল ইরফান। হঠাৎই হাসি থামিয়ে ছোট বাচ্চাদের মতো আবদার করার ভঙ্গিতে বলল, একটা সিগারেট খাই? একটা মাত্র। তুমি চাইলে তোমাকেও দু এক টান মারতে দেব, সত্যি। লাবণ্য চোখ সরু করে তাকাল। ইরফান বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, এই জন্য বলতাম, ব্যাচলর লাইফ ইজ বেস্ট। একটু চুপ থেকে আবার বলল, এই, তোমাকে বলেছি না আমায় আপনি ডাকবে না। তোমার এই ডাকে বউয়ের কাছে ভরা যৌবনের কালটা বুড়ো বুড়ো লাগলে এটাও এক ধরনের ছ্যাঁকা। তুমি তোমার এই ডাক দিয়ে আমার 2 যুগ বয়স বাড়িয়ে দিচ্ছ দিন দিন। লাবণ্যর ভ্রু কুচকায়। সে সবসময় বলতে পারে না ঠিকই।
তবে মাঝে মধ্যেই তুমি সম্বোধন করে ফেলে। তা কি এই লোকের হিসেবে সামিল হয় না? এর ঢং দেখে লাবণ্য আজকাল খুব হাসে, বারবার হাসে, প্রায় সবসময় হাসে। তার মনে হয় ভাগ্য ততটা নির্মম নয় যতটা কঠোর ক্ষেত্রবিশেষ মনে হয়। নিজেকে এবং পরিস্থিতিকে সময় দিতে হয়। সৃষ্টিকর্তা একাধারে শুধু মানুষকে নিরাশ করেন না মোটেই। কিছু কেড়ে নিলে কোথাও না কোথাও কিছু দেন বটে। এটাই তবে তার ইনসাফ। লাবণ্যর নিজেকে সুখী সুখী লাগে আজকাল খুব। সাথে অজানা ভয় চড়ে উঠছে কোথাও মুক্তমনা প্রাণোচ্ছল এই মানুষটিকে হারিয়ে ফেলার। দিজার রাতটা কেটেছে নিজেকে বোঝাতে। সে বুঝিয়েছে নিজেকে, ইরফানের বলা কথাগুলোকে বিশ্লেষণ করেছে, তার সঙ্গে নিজের অনুভূতির সমীকরণ তৈরি করেছে, সবশেষে ফারজাদের প্রতিক্রিয়াকে সামনে রাখায় সবটা মুচড়ে পিষে অস্তিত্বহীন হয়ে পড়েছে। নিজের সঙ্গে এই একরাত ত্যাগের যুদ্ধ চালিয়ে এসে ছেড়ে দিয়েছে ফারজাদকে তার জায়গায়। নিজেকে শাসিয়েছে, আর লাগবে না ফারজাদকে। মানসিক যন্ত্রণা পীড়া দিল মানুষ সচরাচর ঘুরে ফিরে সৃষ্টিকর্তার শরণাপন্ন হয়, বেজায় শান্তিদায়ক স্থান সিজদার জায়গাটা। ফজরের আজানের ধ্বনি শোনা গেলে উঠে গিয়ে অজু করে এসে ফজরের নামাজে বসে যায় দিজা। এরপর অসহ্য মাথা ব্যথায় কাতর হয়ে ঘুমিয়ে পড়ল, তখন প্রকৃতিতে আলো ফুটে উঠেছে। বেলা 10টার দিকে দিল রুবা বেগমের দরজা ধাক্কানিতে উঠে গিয়ে দরজা খুলে দিল দিজা। আব্বু ডেকেছে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে ওড়নাটা ভালোভাবে শরীরে পেঁচিয়ে আম্মুর পিছু পিছু অপ্রতিভ পায়ে হেঁটে ডাইনিং রুমে গিয়ে উপস্থিত হল। ওর দিকে না তাকিয়েই হাবিব সাহেব শক্ত গলায় বললেন, খেতে বসো। দিজার খেতে ইচ্ছে করছে না, তবুও ক্ষীণ হাতে চেয়ারটা টেনে নিয়ে খেতে বসে গেল। খেতে খেতে হঠাৎই হাবিব সাহেব প্রশ্ন করলেন, এখন তোমার মতামত কি? ওয়াহিদের চাচা কল করছিল সকালে। ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেও। সিদ্ধান্ত নিয়েছি আমি। বিয়ে করব না। আবার যেন ধপ করে জ্বলে উঠলেন হাবিব সাহেব, বিয়ে করবা না তো কি করবা? আমার মান সম্মান নিয়ে ডুগডুগি খেলবা? অপদার্থ মেয়ে। পাত্রপক্ষের সামনে খুব নিজের মতামত জানাতে শিখছ না? এই পাত্র গেলে তোমার তো বিয়েই হবে না। তোমার মতো অপদার্থ, অবাধ্য মেয়েরে কেউ ঘরে তুলবে? কি করবা ভাবছ? ওই আমার শ্যালকের ছেলের সাথে ভাগবা? আমি তোমারে টুকরা করে কেটে পানিতে ভাসায় দেব। বাইরে গেট খোলার শব্দ এলো। হাবিব সাহেব একবার তাকালেন সেদিকে। আবার ফিরে বলতে লাগলেন, তুই চাস বা না চাস তোর বিয়ে এইখানেই হবে। তোর মতো মেয়ের মন্তব্যে পরোয়া নাই আমার। ফারজাদ এসে দাঁড়ালো খাওয়ার টেবিলের থেকে একটু দূরে। দিজা বিস্মিত নজরে তাকায় সেদিকে, গলায় আটকে যাওয়া ঢোকটা গিলে নেয় বুকের ধুকপুকানির সাথে। যেই মানুষটার বিরহে সে আজ সে ধ্বংসপ্রাপ্ত প্রায়, সেই মানুষটা এসে দাঁড়াচ্ছে সামনে এমন এক সংকটাপন্ন সময়ে। হাবিব সাহেব ভ্রু কুঁচকে ক্ষিপ্ত নজরে তাকায় ফারজাদের দিকে, তোমার মতলব কি? আমার বাড়িতে আগুন লাগায় মন ধরেনি? এবার আবার তামাশা দেখবার আসছ? তোমার মতন অপদার্থের কাছে আর আশাই বা কি করা যায়? জীবনে করছটা কি? মানুষের চামড়া আছে নাকি তোমার বাড়ির কারো গায়ে? তোমার বাপের কাছে জীবনে মানুষ ভালো কিছু পায়নি, তোমার কাছে কি আশা করা যায়? নিজের জীবনটারেই তো গোল্লায় দিছ। দেখলে তো মেশিন ছাড়া আর কিছু লাগে না। সেই কালে অকাম কুকাম করে নিজের জীবনের খেলা সাঙ্গ করছ, এখন আর কাউরে ভালো থাকতে দেখতে মন চায় না? আমার মেয়ের পিছনে লাগছ এখন? বলতে বলতে হাবিব সাহেব এগিয়ে গেলেন ফারজাদের দিকে। ফারজাদ নীরব নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আস্তে করে মাথাটা নামিয়ে নিয়ে বলল, ফুপা, মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার। আপনি শুধু শুধু দিজার ওপর। এবার তেড়ে গেলেন হাবিব সাহেব গজরাতে গজরাতে ফারজাদের দিকে,
তুমি শিখাবা আমায় কোনটা ভুল? তোমার বাপে আমারে বলছিল আমি নাকি জীবনে কিছুই করতে পারবো না। তুমি কি করছো? কিচ্ছু করতে পেরে শেষমেশ পুলিশের চাকরি করবার লাগছ? সে তুমি যা খুশি করো, আমার মেয়ের থেকে দূরে থাকবা। তোমার পরিবারের কোনো লোকের ছায়াও যেন আমার বাড়ির উপরে না পড়ে। ফারজাদ কিছু সময় শীতল নজরে তাকিয়ে থেকে বলল, ফুপা, এখানকার বিষয়টা এগুলো না। আপনি পুরনো কথা নিয়ে এত ক্যাচক্যাচ করছেন। হয়েছে কি সেটা শুনতে এসেছি। এত ভোলাভালা সাজছ কেন? জানো না কি হইছে? হ্যাঁ, তোমার বিরহে কেউ বিয়ে শাদী বাদ দিয়ে সন্ন্যাসিনী হবার পথে, আর তুমি জানো না কি হইছে? দিজা বিয়ে যখন বিয়ে করতে চাইছে না, তখন আপনিই বা জোর করছেন কেন? পড়ালেখা করুক, বিয়ে বয়স তো আর পেরিয়ে। চুপ করো বলতেছি, আর একটা কথাও বলবা না তুমি। তোমার থেকে পরামর্শ চাইছি আমি। আমার বাড়িতে আগুন লাগায় এখন আবার আসছো শুকনো খড় ছুঁড়তে? কে তুমি হে? আমি ফারজাদ, দিজার মামাতো ভাই। তাই নাকি? মামাতো ভাই? এই জন্য পাত্রপক্ষের সামনে নির্লজ্জের মতন না করে মেয়ে? তাহলে ও নিজের মতামত জানিয়েছে, এখানে আমি মামাতো ভাই হওয়া না হওয়াতে যায় আসে কি, ফুপা? তুমিই তো ভরকাইছ। এখন ভালো মানুষ সাজছ? তোমারে চিনি না আমি? অপদার্থ, হারামখোর কোথাকার। আমার মেয়েরে তুমি না উস্কানি না দিল এমনই এত দূর গেছে সে? তুমি বলবা আমি মেনে নেব? সাধু পুরুষ তুমি? তোমার গোটা পরিবারে চেনা আছে আমার। এই জন্য ওই মহিলারে কইছিলাম ওই বাড়ি তো আমার মেয়েরে নিয়া যাইস না। খুব ভালো মানুষ সাজতেন এই সাজ। ফারজাদ একদম শান্ত। তার চোখে মুখে অস্পষ্ট এক নিষ্প্রভতা বিরাজ করছে। হয়তো পুরনো দিনের কিছু তিক্ত অভিজ্ঞতা ঠেলে আসছে মস্তিষ্কে। পুরনো কোনো হৃদয় ছিন্নভিন্ন করা ঘটনার পুনরাবৃত্তির ভয় পাচ্ছে ছেলেটা। সেরকমই কিছু একটা ঘটতে চলল আজও। ফারজাদ ক্ষীণ স্বরে দমে যাওয়া কণ্ঠে কেবল বলল, আপনার ভুল হচ্ছে, ফুপা। এবার হাবিব সাহেব অবাঞ্ছিত এক কাজ করতে উদ্যত হলেন। তেরে গিয়ে অকথ্য ভাষায় বকে উঠে হাত উঠালেন ফারজাদের ওপর। মুখে বললেন, আমার ভুল হচ্ছে, হারামির বাচ্চা। অথচ ওনার হাত ফারজাদ অবধি পৌঁছায় না। মাঝখানে এসে যোদ্ধার হাতের ঢালের ন্যায় দাঁড়িয়ে পড়ল দিজা। তার চোখে মুখে স্পষ্ট জ্বলন্ত ক্ষোভ। খপ করে ফারজাদের পেশিবহুল হাতটা চেপে ধরল নিজের ছোট্ট হাতের তালুতে। একটু জোর প্রয়োগ করে ফারজাদকে পিছিয়ে নিয়ে নিজে দাঁড়িয়ে যায় একদম ফারজাদের সামনে আব্বুর মুখোমুখি। জ্বলন্ত গলায় বলল, খবরদার আব্বু, ফারজাদের গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। অনেকক্ষণ ধরে যা নয় তা বলে যাচ্ছেন। আপনি সম্মান বলতে কি বোঝেন? আপনার সম্মান আছে আর কারো নেই? ফারজাদ ছোট বাচ্চা? আপনি ওর গায়ে হাত তুলতে যাচ্ছেন। অন্তত ততক্ষণ এরকম কিছুই হবে না, যতক্ষণ এখানে আমি দাঁড়িয়ে আছি। দিজার গলাটা কেঁপে ওঠে কিঞ্চিত। পরিবেশটা থমথম করছে। ফারজাদ কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে একদৃষ্টে ছোট্ট এই তেজস্বিনীর দিকে তাকিয়ে। তার ভেতরে কোথাও বহুদিনের দাঁড়িয়ে থাকা দ্বিধার দেয়ালটায় ধাক্কা লাগছে বোধহয়। এই পুচকি মেয়ে এসে দাঁড়িয়েছে তার মতো একটা এসবিআই অফিসারের সামনে নিজের বাপের মোকাবেলায়। দিজা চিৎকার করে উঠল, আব্বু! কি মনে হয় আপনার? যত ঠিক বুঝো, যত বাস্তব জ্ঞান আপনারই আছে। আমি বলছি আপনি শুধুই একটা গোমরা, অহংকারী লোক। আর আপনার অহংকার আপনাকে অন্ধ করে রেখেছে। তাই তো ঠিক ভুল বাছো বিচারের পরোয়া না করে মনগড়া অপবাদের দায়ে নিজের পুরাতন ক্ষোভ মিটাচ্ছেন। হাবিব সাহেব এবার নিয়ন্ত্রণ হারালেন। দিজার গালে সজোরে একটা থাপ্পড় মারলেন। দিজার মাঝে ভয় বা সংকোচের চিহ্ন প্রকাশ পেল না। আগের চেয়ে আরও দৃঢ় কণ্ঠে বলল, মারেন,
আরও কয়েকটা থাপ্পড় পাওনা আমার। এই যে এতদিন আপনাকে ভুল বুঝতে দিয়েছি। আপনার যা ইচ্ছে ভেবে বসে আছেন। কি মনে হয় আপনার? আপনি যা ভাবেন শুধু তাই ঠিক? দিজা চুপ কর। নয়তো? নয়তো কি? নয়তো কি আব্বু? হাবিব সাহেব দিজাকে পার করে এবার ফারজাদের দিকে আক্রমণাত্মক চিত্তে এগিয়ে যায়, দাঁতের মাড়ি চেপে বলতে লাগলেন, তোর এসব স্পর্ধা আসে কোত্থেকে? তোর মাথাটা খাইছে এই অসভ্য হারামি। যার ভিতরে মানুষের রক্ত মাংসই নাই, ওর থেকেই তো শিখছিস এসব। এই জন্য এত প্রেম? দিজা খ্যাপাটে সিংহীর মতো গর্জে উঠল, থামেন আপনি। আপনার কাণ্ডজ্ঞানের খুব অভাব আব্বু। আপনি বারবার ফরজাদের দিকে এগিয়ে যাবেন না বলছি। আমি মাঝখানে আছি, আমায় মারতে পারছেন না? ও কি করেছে? ভুল করেছি আমি, যা সবকিছু করেছি সব আমি। এই কথাটা মাথায় ঢুকছে না আপনার? পরের ছেলের গায়ে হাত তুলতে যেতে এবার সম্মানে বাঁধছে না আপনার? আমি আছি তো আপনার সামনে, মারেন আমায়। আমায় মারেন। শেষের কথাটা দিজা সমস্ত গলার জোর দিয়ে বলে ওঠে। হাবিব সাহবে হঠাৎই চুপ মেরে গিয়ে বিস্ময় ও ক্রোধে একাকার হয়ে কেবল ঝলসানো চোখে তাকিয়ে রইলেন দিজার দিকে। ফারজাদ নিস্তব্ধ দাঁড়িয়ে। তার ভেতরে তোলপাড় চলছে। একদৃষ্টি কেবল সবটুকু মনোযোগ ধরে রেখেছে সে দিজার ওপর। দিজা কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। তার চোখে জমে থাকা পানিটুকু টুপ করে গড়িয়ে পড়ে এবার গাল বেয়ে। মুখ তুলে এবার অদ্ভুত শান্ত স্বরে বলতে শুরু করল, আব্বু, আপনি জানেন না আপনি কত বড় ভুলের মাঝে আছেন। আপনার কি মনে হয় এই লোকটা আমার প্রেমিক? কান্না মিশ্রিত স্বরে কথাগুলো বলতে বলতে হঠাৎই মলিন হাসল দিজা। আবার বলল, যন্ত্রণা আব্বু। ফারজাদ যন্ত্রণা আমার, যাকে আমি সেই কবে থেকে নিজের ভেতরে খুব আদরে পালন করছি। আপনি বোঝেন না এই লড়াই আমার একার? আব্বু, আপনি কার ওপরে আঙুল উঠাচ্ছেন প্রেমের দায়ে? যে মানুষটার অস্বীকৃতিতে আজ এই হাল আমার? আপনি অপবাদ দিচ্ছেন তাকে আব্বু। দিজার কথাগুলো শুনতে উপহাসের মতো লাগে। যেন সে নিজেকে উপহাস করছে ফারজাদকে, উপহাস করছে আব্বুর ধারণাকে। আমি ভালোবাসি ফারজাদকে আব্বু। ফারজাদ তো কোনোদিন কোমল নজরেও তাকায়নি আমার দিকে। আমি ভালোবাসি ফারজাদকে, এর চেয়ে এ ব্যাপারে আর একটা শব্দও বেশি নেই। এরপর আর কিছুই না আব্বু। এ পর্যন্তই। আজ অবধি যা হয়েছে সবটা আমার একার এই নির্লজ্জ অনুভূতির জোরে। হাবিব সাহেব তাকিয়ে আছেন মেয়ের মলিন অশ্রুসজল মুখটার দিকে। হুট করে জ্বলে উঠলেন যেন, এগিয়ে এলেন হুড়মুড়িয়ে, তাহলে ও এখানে কি করতেছে? আমার বাড়ির মান সম্মান, শান্তি, আমার সুখ সব খাইছে। ওরে তো! সজোরে ধাক্কা দিতে যান তিনি ফারজাদকে। দিজা এক হাতে ফারজাদের হাতটা ধরে অপর হাতে হাবিব সাহেবের বাহুতে ধাক্কা দিয়ে নিজে ফারজাদকে নিয়ে একটু পিছিয়ে যায়। যেন ফারজাদ একটা বাচ্চা ছেলে, তাকে নিরাপত্তা দেয়া অবশ্য কর্তব্য দিজার। ফারজাদ মোটেই চেষ্টা করছে না নিজেকে বাঁচাতে। সে তলিয়ে যাচ্ছে কোথাও। যে তলে ডুবছে সেই সরোবরের গভীরতা নেই। অতীতের বিষাক্ত অভিজ্ঞতার স্মৃতিমূলক তীরটা বুকে আঘাত করছে, তো আবার বর্তমানের এই আশাতীত দৃশ্য তাকে প্রবল শক্তিশালী স্রোতের ন্যায় ভিজিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূর অজানায় কোথাও। হাবিব সাহেব বললেন, বের হয়ে যা, দূর হ আমার সামনে থেকে। তোর মতো মেয়ের দরকার নেই কোনো বাপের। চলে যা এক্ষুনি, নয়তো আবার হাত উঠে যাবে কিন্তু। যা, বের হ। ফারজাদ বোধহয় সম্বিত ফিরে পেল এতক্ষণে। ও বেরিয়ে যাবে কেন? বেরিয়ে কোথায় যাবে? আপনি আমায় না হয় বের করে দিতে পারেন। ওকে। হাবিব সাহেব আবার ধাক্কা দিতে উদ্যত হলেন ফারজাদকে। তোমার জন্যে আজ আমার বাড়ির এই অশান্তি। আমার মেয়ে তো বেয়াদব আছেই, সাথে তুমি নষ্টের মূল।
আর যে কোনো কারোর সাথে আমি সম্বন্ধ করতে রাজি আছি, কিন্তু তোমারে মতন হারামির বাড়ির সাথে না। তোমার বাপ চাচায় কম কথা শোনাই নাই আমায়। তোমার ফুপুরে নিয়ে এসে নাকি না খাওয়ায় রাখছিলাম আমি জীবনে কোনো কাজ পাব না, আমি ভাতুরে। তুমি সেই ভাতুরের বাড়িতে দাঁড়ায় থাকবা না। বের হও, যাও বলতেছি। এই কথাই কেন উঠবে? তোমারে জড়ায় আমার মেয়ের নাম উঠবে না কেন? সহ্য করব আমি? ওরে আমি ভাতুরে বাপর কোক্ত ঘামায় কামাই করে মানুষ করছি। ওর উপর ওই বাড়ির লোকের সর্ষে দানার অতখানি অধিকার সহ্য করব ভাবছ? আগে ওরে খুন করব, তারপর তোমারে তুমি এখানে আসছো সাফাই গাইবার জন্যে। হাবিব সাহেব ক্রোধে ফেটে পড়ে আবার এগিয়ে গেলেন ফারজাদের দিকে। দিজা অসহ্য অতিষ্ঠ ভঙ্গিতে চিৎকার করে উঠল, থামেন তো আপনারা। এত তামাশা আর নিতে পারতেছি না আমি। আব্বু আপনি থামেন প্লিজ। দিজা হঠাৎই চুপ মেরে যায়। মাথাটা নামিয়ে ঠোঁটটা জিহ্বা দিয়ে ভিজিয়ে নেয়, কিছু বলার প্রস্তুতি নিচ্ছে সে। এরই মাঝে হাবিব সাহেবের যেন সইল না। উনি আবার বেসামাল হয়ে উঠলেন, যাও তুমি আগে বের হও এইখান থেকে, ফারজাদ ভালো কথা বলতেছি চলে যাও, তোমারে কাউরে সহ্য হইতেছে না আমার। আব্বু আমি বিয়ে করে নেব। হুটহাট কথাটা বলতেই হাবিব সাহেব মনোযোগ ভ্রষ্ট হয়ে তাকালেন দিজার দিকে। দিজা এবার মাথা তুলে তাকালো, আপনি যেখানে চাইবেন বিয়ে করে নেব আমি। শুধু আর কোনো পরিহাস বা ঠাট্টামূলক কিছু না ঘটুক এ ব্যাপার নিয়ে। আব্বু এত কিছুর পরেও আর ফারজাদকে চাওয়ার প্রসঙ্গ কেন উঠছে এখনো? আব্বু লাগবে না আর তাকে। বিয়ে করে নেব আমি। ওয়াহিদকে বিয়ে করে নেব। আর ফারজাদকে চাই না আমার, আপনি চাইলেও চাই না, ফারজাদ চাইলেও আর চাই না। হাবিব সাহেব এবার কিছু বলতে গিয়েও নিজেকে সংবরণ করলেন। দিজা আবার বলল, আমি শুধু একটু সময় চাইছিলাম। এখন বিয়ে করার ইচ্ছে ছিল না, ব্যাস। কিন্তু এখন খুব ইচ্ছে করছে। আপনি ব্যবস্থা শুরু করেন। কিন্তু ফারজাদেকে দোষ দেবার চেষ্টা করবেন না। ভুল আমি করেছি। ফারজাদ কোনো ভুল করে না। জানেন, ফারজাদ আমায় বলেছিল আমার এই অনুভূতি সস্তা, ঠুনকো, ফালতু অনুভূতি। এই কথাটা বুঝতে পারলাম এতগুলো দিন এত সব নিচু ঘটনা ঘটার পর। ফারজাদ কখনো ভুল বলে না, আর না আপনি। দেখেন না, আজ এই অনুভূতি সস্তা বলেই তো এসব সস্তা ঘটনা ঘটে যাচ্ছে এটাকে কেন্দ্র করে। এই ফিলিংসটা ফালতু আর ঠুনকো বলেই তো আমি আজ ফালতু মেয়ের কাঠগড়ায় দাঁড়িয়ে। ফিলিংসটা ঠুনকো ছিল বলেই আজ হুট করে ফারজাদকে ছেড়ে অন্য কারো সঙ্গে জীবন কাটানোর জন্য কত সহজে রাজি হয়ে গেলাম। আজ আরেকবার প্রমাণ হয়ে গেল আপনি আর ফারজাদ কখনো ভুল বলেন না, ভুল করেন না, কখনোই না। ফারজাদ এই বাজে অনুভূতিতে পড়েনি, কোনোভাবেই না, কোনোভাবেই না। হি ইজ পারফেক্ট, আব্বু, হি ইজ অনলি দ্য পারফেক্ট ম্যান। আর সেই তাকে আপনি কত কথা শোনাচ্ছেন। যেখানে এরকম হীন, লাঞ্ছিত, দামহীন ফিলিংসে মিছেমিছি ভেসে যাচ্ছি, আমি শুধু আমি। দিজার কথায় স্পষ্ট পরিহাস, ধিক্কার মিছিল করে বেড়াচ্ছে। তার কথা এবং কম্পমান কণ্ঠস্বরে প্রতিটা শব্দে শব্দে বিক্ষোভ, প্রতিটা ধ্বনিতে উপহাস খেলে বেড়াচ্ছে। আজ হুট করে ভুলভাল শব্দ উচ্চারণ করা, বোকা, আবেগী, ছোট্ট চঞ্চল দিজাকে বিশাল ভারী জ্ঞানের পরিণত এক মেয়ে লাগছে। এক একটা কথায় ফুটে উঠছে বুকে চেপে রাখা তিক্ত অভিজ্ঞতার ছাপ। আপন মনেই ফারজাদের ঠোঁটের কোণে এক বিন্দু হাসি পরিস্ফুট হল। মলিন, গুমোট হাসি। মেয়েটা ওকে ভুল প্রমাণ করতে ব্যস্ত, জানা অজানায় অথবা আজকের এই প্রজ্জ্বলিত আচরণের ঝংকারে। দিজা আকাশের দিকে মুখ তুলে লম্বা এক দীর্ঘশ্বাস টেনে নিল। অতঃপর একটা শক্ত ঢোক গিলে ভাবুক কণ্ঠে ধীর স্বরে বলল, ফারজাদ কখনো এর আগে এভাবে অপমানিত হয়নি। অথচ আপনি তাকে অপমান করেছেন। এজন্যই হয়তো সে আমাকে এত ঘৃণা করে,
আমার থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করে সবসময়। আমি শুধু ভাবছি, একটা মেয়ে এতগুলো মানুষের অশান্তির কারণ হয় কেমনে? এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিন পেতাম না, যদি না আমি আমাকে দেখতাম। গাঢ় এক শ্বাস ফেলল দিজা। আমার শুধরানো দরকার। আমার পাপমুক্তির জন্য তওবা করা দরকার। আব্বু, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। সবার দুঃখের দিন শেষ করব আমি এবার। আব্বু, আপনার ইচ্ছে মতন আমি সব করব এবার। রাত 10টা বেজে কয়েক মিনিট পেরিয়েছে। ফিরোজা এসে ইনভেস্টিগেশন করে গেছে ফারজাদ কোথায় গিয়েছিল, হঠাৎই বাড়ি কেন ফিরেছে, কি হয়েছে তার। সুবিধাজনক কোনো উত্তর না পেয়ে চলে গেছে সে ফারজাদের হাতে লাইটার ধরিয়ে দিয়ে। ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে ফারজাদ। খোলা মাঠের প্রান্ত থেকে ছুটে আসা ঝিরিঝিরি হাওয়া ফারজাদের হাতের সিগারেটের আগুনে হালকা জাগাচ্ছে। তাতে একটা টান দিয়ে ফারজাদ হাসল এবার। নিজেকে উদ্দেশ্য করে ঠাট্টার হাসি হাসল। সে নাকি অপমানিত হয়নি কখনো। দিজা বলেছে আজ, হুহহ। পাগলি মেয়েটা জানে না ফারজাদের হারানোর খাতার পৃষ্ঠা সংখ্যা কত বৃহৎ। এটাই ফারজাদের এই অদ্ভুত আচরণগত দিকের সাফল্য। কেউ কখনো ফারজাদকে ব্যর্থ ভেবে সহানুভূতি দেখাবার সুযোগ পায় না, বরং ফারজাদ নিজের আচরণ দ্বারা নিজেকে ডুবিয়ে ফেলেছে এক সমৃদ্ধির নিষ্ঠুর জগতে। এমন একটা দিনই তো ফারজাদকে আজকের ফারজাদ হিসেবে তৈরি করেছে। তা ওই বোকা মেয়েটা জানে না? উহু, জানে না। তবে সেই দিনের সঙ্গে আজকের একটা বৈসাদৃশ্য আছে, সেটা জানা দরকার এই মেয়ের। যেটা আজ ফারজাদের খুব বলতে ইচ্ছে করছে, মেয়েটাকে পরিণতি। সেদিনের পরিণতির সঙ্গে আজকের পরিণতি মিলছে না। অথচ আজও একটা মেয়ে দাঁড়িয়ে ছিল তার নিজের বাপের সামনে, আজও ফারজাদের গালে থাপ্পড় পড়ার ছিল, আজও একবার ভুল প্রমাণিত হয়ে ঘোর অপমানে জর্জরিত হবার ছিল ফারজাদের। আচ্ছা, আজও যদি সেদিনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত, তাহলে ফারজাদ কেমন হয়ে যেত বাকি জীবনটা? একদম মৃত মানুষের মতো হয়ে যেত? হয়তো হতো না, হয়তো হতো, জানা নেই। তবে ঘটেনি তেমনটা। ফারজাদ ডান হাতের তালুটা উঁচিয়ে ধরে চোখের সামনে আনল। অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না। এই হাতের কবজি চেপে ধরে সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বাপের মুখের ওপর স্বীকার করেছে, দিজা, আমি ফারজাদকে ভালোবাসি, আব্বু। ফারজাদ অবাক চোখে তাকিয়ে রইল ক্ষণকাল নিজের হাতের দিকে। অদ্ভুত কিছু চলছে ভেতরে। কোথাও কিছু ভেঙে যাচ্ছে, ধসে পড়ছে, হতে পারে একটা পাহাড়সম ভয়, হবে হয়তো দ্বিধার প্রাচীর, অথবা আঘাত লাগছে অনুরাগের করাঘাতে বুকের মাঝটায়। নির্দ্বিধায়, নির্ভয় কি করে পারল মেয়েটা ফোঁপার মতো টগবগে লোকের সামনে এমন একটা কথা উচ্চারণ করতে? থাপ্পড় খেয়ে থামেনি, যেন ভেতরের চাপা জ্বলন আরও উগ্র হয়ে বেরিয়ে এসেছে বাইরে। এত সাহস ওই দিজা কোথায় পেল, কিসের জোরে পেল? বুক কাঁপেনি, দ্বিধায় বাঁধেনি। ফারজাদ কি পারত না নিজেকে বাঁচিয়ে নিতে? ওই পুচকি মেয়ে তাকে সংরক্ষণের দায় বাপের মোকাবেলায় কেন দাঁড়াবে? না, একদম উচিত হয়নি। আজ মেয়েটা এমন একটা কাজ করেছে, এমন কিছু কথা বলেছে বলেই তো ফারজাদ ঘটা চলে ছাদে দাঁড়িয়ে মেয়েটার কথা ভাবতে শুরু করেছে। এটা কি ঠিক করেছে দিজা? ঘরের লাইট নিভিয়ে জানালার কাচ সরিয়ে সেদিকে মুখ করে শুয়ে আছে দিজা। চোখটা নির্নিমেষ দেখছে ওই ঘোলাটে অন্ধকার চাঁদকে। এত গভীর মায়া আর মুগ্ধতা কবে জন্মেছিল দিজার মাঝে ফারজাদের জন্য? সেই তো কমাস আগে কনকনে শীতের ভোরে ফারজাদের বাহু চেপে ধরেছিল দিজা। ফারজাদ কি করল? সন্তপর্ণে দিজার হাতটা ছাড়িয়ে দিয়ে চোখে মুখে একটা অপ্রস্তুতকর ভাব ফুটিয়ে তুলল। আর সেদিন, যেদিন অর্ধনগ্ন অবস্থায় একা ঘরে দিজা ফারজাদের সামনে পড়ল, তাগোরা এক পুরুষের দৃষ্টি সংযোজন, সংযত নজর, সংযত অনুভূতি আর সংযত আবেগ, একটা নারীর ওপর একটা পুরুষের, এটাই কি দায়িত্ববোধ নয়?
নারীর সম্ভ্রমে লোলুপ দৃষ্টিপাত থেকে নিজ দৃষ্টিকে বাঁচিয়ে রাখা। যেখানে দিজা রাস্তাঘাটে হহু তেমন পুরুষ দৃষ্টি দেখেছে দিজাকে অথবা অন্য নারীদেহে চোখ দ্বারা চিবিয়ে খেতে। দিজার চোখ গড়িয়ে 2 ফোঁটা পানি বালিশে পড়ল। মুখে এক মুগ্ধতার হাসি ফুটে উঠতে উঠতেই আবার তা মিলিয়ে গিয়ে ধপ করে জ্বলে উঠল ত্যাগের আগুন। যে আগুন বিগত একদিন ধরে তীব্র ঝলকানিতে জ্বলছে ভেতরে। শক্ত মুখে তাকিয়ে রইল আসমানের পানে। ফারজাদের থেকে মনোযোগ বিঘ্নিত করে আকাশ দেখায় মনোযোগী হবার চেষ্টা করল। বালিশের পাশে থাকা ফোনটা কেঁপে উঠল। দিজা কল কেটে যাবার আগ মুহূর্তে তা মহা অনাগ্রহের সাথে হাতে তুলে নিল। স্ক্রিনে জ্বলছে ফারজাদ নামটা। চোখটা চেপে বুজে নিয়ে একটা ঢোক গিলে শক্ত হাতে রেখে দিল ফোনটা। বেজেই চলেছে ফোন। একাধারে বাজছে। কঠিন চিত্তে ফোনটা রিসিভ করে কানে তুলল। দিজা। দিজা জবাব দিল না। ফারজাদ আবার ডাকল, দিজা। হু। তুই কি আসলেই বিয়ে করছিস? তোর ইচ্ছে না থাকলে। হু, আসলেই বিয়ে করছি এবং আমার ইচ্ছেতেই। অবুঝের প্রশ্ন করল ফারজাদ, তোর ইচ্ছেতেই? হু, আমার ইচ্ছেতেই। এক্সাইটমেন্টে মানুষ যে সিদ্ধান্ত নেয় তা মঙ্গলকর হয় না মানুষের জন্য। তুই এ ব্যাপারে আরেকটু সময় নিতে পারতি। এক্সাইটমেন্ট? কিসের এক্সাইটমেন্ট? আমি আর আমার পরিস্থিতি দুইটাই একদম শান্ত। তাই নাকি? আমায় জ্ঞান দিচ্ছিস? হু, দিচ্ছি। যেমন আপনি রাসায়নিক পদার্থের মতো অল্প সময়ের ব্যবধানে রং পরিবর্তন করছেন। এতদিন তো মনে হচ্ছিল আমার বিয়েতে আপনার নাচের খেলায় আমার বাপের বাড়ির উঠোন ভেঙে চেরাবেরা হয়ে যাবে। আজ আবার এত তাড়াতাড়ি বিয়ের কুফল জানিয়ে জ্ঞান দিচ্ছেন। আসলে আপনার সমস্যা কোথায়? মাথায় নাকি মানুষের ভালো থাকায়? প্রথম কথাগুলো দিজা ফারজাদকে ধিক্কার দিয়ে বললেও শেষের কথাগুলো ভীষণ বোকা বোকা লাগল। এবার তারা সিরিয়াস টপিক থেকে বেরিয়ে নিজেদের লুকিয়ে বরং সাধারণ ঝগড়ায় নেমে পড়ার অবস্থায় চলে এলো। ফারজাদ নিজের রাগ সংবরণ করে বলল, ও আচ্ছা, তো তুই খুব ভালো আছিস? আর আমি খারাপ আছি, এজন্য তোর ভালো থাকা দেখে সমস্যা হচ্ছে? হাতের কাছে পেলে থাপড়ে মুখে ঝাঁজ কমিয়ে দিতাম। আমাকে তোর বাপের মতন মনে হয় নাকি? আমার বাপ কি করেছে আপনার? আজকে ছেড়ে দিল আপনার চোপড়া ভেঙে দিত। দিজা। আমার শরীর খুব কাঁপছে রে ভয়ে। কাপার চোটে ছাদ থেকে পড়ে মরে গেলে 7 দিন পর এসে খয়রাত খেয়ে যাস। তোর বাপ চোপড়া ভাঙত না হয়? ছাড়িস নি কেন? সামনে এসে দাঁড়িয়ে ঢং করার কি ছিল? ইচ্ছে। মানুষের জীবনে ইচ্ছেগুলোকে ঠুকরাতে নেই। আজ খুব ইচ্ছে করছিল ঢং করতে, করেলাম। ফোন রাখুন। ফোন রাখব না তো কি তোর মতো ঝগড়াটে আর বেয়াদবের সাথে সারারাত কথা বলবো ভেবেছিস? তোর কপালে শনি আছে। একবার বিয়ে হোক তারপর বুঝবি। ওয়াহিদ তো আর আপনার মতন খাটাস না। বেশ সুখে থাকব আমি। আপনি দেখেন তখন। অবশ্যই দেখব। তার আগে কথা তো বলতে শেখ। দেখেন না, ওটা হবে শুদ্ধ ভাষায় দেখবেন। দিজা বিরক্তিতে কলটা ঠাস কেটে দিল। লোকটার মাথার তার কাটা সেই আগে পরের থেকেই। আজ আব্বুর কথা শুনে একদম প্যাচ লেগে গেছে। কথার মোড় কোথা থেকে ঘুরতে ঘুরতে কোথায় পৌঁছালো, কি থেকে কি কথা হলো, আসলে যে কি হলো কারো বোধগম্য হচ্ছে না কল কাটার পর। আসলে কথা কি হলো? কোথা থেকে কোথায় পৌঁছালো তারা? বাড়ি ফিরলে ফারজাদের রুটিন একদম চেঞ্জ হয়ে যায়। সকাল সকাল উঠে আর শারীরিক কসরতটা করা হয় না। ভোর সকালে জগিংয়ে বের হয়ে ঘাম ঝরানো হয় না দেহের। ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। তার ওপর শেষ রাতের দিকে ঘুমিয়েছে সে। উঠতে বেলা 10:30 বাজল। বরাবরের মতো বাড়ির সকলে খেয়ে দিয়ে নিজস্ব কাজে ব্যস্ত হয়েছে।
আজাদ সাহেব আর্তয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় কয়েকটা ধাক্কা দিয়েছিলেন বটে ফারজাদের দরজায়। কে করে দরজা ধাক্কার পরোয়া? সকালের ঘুম বড় মধুর কিনা। ঘুম থেকে উঠে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ হাতে করে অপর হাতে লুঙ্গি ধরে রুম থেকে বের হল ফারজাদ। ঘাড়ে গামছা ঝুলছে। ফিরোজাকে দেখে বলল, কবে এসেছিস তুই? ফিরোজা বিরক্তিভরা মুখে নাক ছিটকাল, আজ আবার এত আমার খোঁজ কেন তোর? জীবনে তো কোনোদিন নিতে দেখি নাই। সর সামনে থেকে। ফারজাদ হঠাৎই ওড়না টেনে ধরল ফিরোজার। গলায় ফাঁস লাগতেই সরু কণ্ঠে চিৎকার করল ফিরোজা, আম্মা! ফারজাদ আঙুলের কোণে লেগে থাকা টুথপেস্ট ওড়নায় মুছতে মুছতে বলল, এত ক্যানক্যান করিস কেন সারাক্ষণ? বড় হোসনি? এক বাচ্চার মাকে শাসন করছে এই ছেলে। ফিরোজা কপট করা স্বরে বলল, ওই একদম বাপ সাজতে আসবি না। তোর মতো খিটখিটে মানুষ মানুষকে জ্ঞান দিল জ্ঞানের অপমান হবে, ছাড় তো। ফারজাদ ওড়না না ছেড়ে আরো শক্ত করে হাতে পেঁচিয়ে ধরে বলল, চল, বাগানে বসি। ফিরোজা নীরব সম্মতি তো জানাল, তবে মুখে ভেঙচি কেটে। ফিরোজার মুখ ভেঙচানো দেখে ফারজাদ চট করে মৃদু হেসে ফেলল, যা ফিরোজা আশা করেনি। মৃদু অবাক চোখে তাকিয়ে সে ও হেসে ফেলল এবার। হুট করে আজ ফারজাদকে সেই ছোট্ট ফারজাদ লাগছে, আগের দিনের ফারজাদ। বাগানে এসে দাঁড়িয়ে ফারজাদ হুকুম করল, যা, চেয়ার নিয়ে আয়। ফিরোজা সরু চোখে মুখ ফুলিয়ে চেয়ার আনতে গেল। ফারজাদ ফোন লাগাল পুলিশ কনস্টেবল রফিককে। বলল, রফিক সাহেব, আমার ফ্ল্যাটে নজরদারি যেন না হাঁটে। আর আজ ভেতরে যাবেন একটু। ওই ছেলেটাকে টুকটাক খাবার পানি দেবেন। ফিরোজা কথা বলতে বলতে এসে দাঁড়াল পাশে। ফারজাদ হাত উঁচিয়ে ধরল, ইশারায় চুপচাপ চেয়ার রেখে বসতে বলল। এরপর রফিকের উদ্দেশ্যে বলল, আর একা যাবার দরকার নেই, দু একজন সঙ্গে নিয়ে যাবেন। এডিক্টেড, তার ওপর নিশ্চয়ই ট্রেইনড আছে ছেলেটা। আমার ফ্ল্যাটের চারপাশে যেন কোনো সময়ই ফাঁকা না হয়। কড়া নজরে রাখুন আশপাশটা। ফোন কেটে আবারও ফোনের দিকে মনোযোগ দিয়ে স্ক্রিনে স্ক্রোল করতে করতে হুট করে প্রশ্ন করল ফিরোজার উদ্দেশ্যে, আমার কি সত্যিই পরিবর্তন দরকার? ভূতের মুখে রাম রাম। ফারজাদ ফোন থেকে মাথা তুলে বলল, কেন, তাতে সমস্যা কি? রামচন্দ্র ভালো মানুষ একটা, বড় বীর ছিলেন, তার ভেতরে দেবতা ছিল, তাকে স্মরণ করার অধিকার ভূতের নেই নাকি? রামের নাম নিলে ভূত পালায়, গাধা। সেই ভূত নিজে রামের নাম কেন নিবে? আচ্ছা, তো আমি ভূত, নাকি আমার পরিবর্তন হবার ব্যাপারটা রামরাম? দুইটাই। আসলেই কি খুব খারাপ আমি? তোর কথা পড়ে আসতেছে, আগে তোর আচরণ। ফোনটা কানে তুলে মুখে কৃত্রিম বিরক্তিভাব ফুটিয়ে বলল, তুই তো ব্যক্তিগত আক্রোশে বলছিস এসব। তোর কাছে নিরপেক্ষ, সঠিক একটা মন্তব্য জানতে চাওয়ার বোকামি দিয়ে শুরু করলাম আজকের দিনটা, শাহ। যা এখান থেকে। ফিরোজা উঠে যেতে যেতে বলল, তো তুই ভাবতেছি সেরকম একটা ব্যাপারে সিরিয়াস মন্তব্য জানাবো আমি? যেখানে তোর মতো খাটাসের পরিবর্তন অসম্ভব? ফারজাদ মুখে চাহের মতো উচ্চারণ করে মাথা ঝাঁকাল অতিষ্ঠ ভঙ্গিতে। গলা উঁচিয়ে বলল, আমার ল্যাপটপটা দিয়ে যা। ফিরোজা নিজেও গলা বাড়িয়ে বলল, আগে গিলে যান সাহেবজাদা, এরপর বসবেন ধ্যানে। ওপাশ থেকে কল রিসিভ হয়েছে। ফারজাদ এবার ফোনে মনোযোগী হয়ে বলল, হু, ইরফান ভাই? আরে ফারজাদ বাবু যে, কি খবর, সব ঠিকঠাক? ফারজাদ মৃদু হেসে জিজ্ঞেস বলল, চলছে আল্লাহর রহমতে ঠিকঠাক। আপনার হালচাল? আর গরিবের হাল আবার চাল। চলে যাচ্ছে দিন। তা কি মনে করে? এ কথা বলে ফোন কানে ধরে এরই মাঝে ইরফান আবার ডেকে উঠল, ও লাবু লাবণ্য।
সে যে ফারজাদ কলে থাকায় অপ্রস্তুত হয়ে লাবু ডেকে ফেলে আবার ঠিক করে লাবণ্য ডাকছে তা শুনে হাসল ফারজাদ। অফিসের জন্য বের হচ্ছেন নাকি? এখন থাক তাহলে, আই উইল কল ইউ ব্যাক এনাদার টাইম। আরে, সে তো প্রতিদিনই বের হই। তবে প্রতিদিনই তো আর শ্যালক বাবুর সঙ্গে কথা হয় না, তাই না? বলুন বলুন। ফারজাদ দ্বিধা সংকোচহীনভাবে বলল, ওয়াহিদের নম্বরটা লাগত। ইরফান কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবল বোধহয়। এরপর হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আচ্ছা আচ্ছা, আমি মেসেজ করে দিচ্ছি কেমন। এম ড্যাশ। ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝে পরীক্ষা দিয়ে বের হবার পথে গেইটের বাইরে প্রতিদিন বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপনপত্র হাতে পেয়েছে দিজা। সব মিলিয়ে এক বোঝা হয়েছে। তার ইচ্ছে ছিল ভার্সিটির জন্য ট্রাই করা। রেজাল্ট কেমন হবে তা জানা নেই, তবে একদম ফেলে দেবার মতো হবে না। ভার্সিটির একটা অ্যাডমিশন কোচিংয়ের বিজ্ঞাপনের কাগজ নিয়ে বসেছে সে বিছানা এক কোণায়, জানালা ঘেঁষে। উদাসী চোখে তাকিয়ে কিছুক্ষণ দেখল কাগজগুলো উল্টে পাল্টে। এরপর একটু মনোযোগী হল কাগজগুলো দেখায়। তখনই রুমে প্রবেশ ঘটল দিলরুবা বেগমের। তার উপস্থিতি টের পেয়ে দিজা দ্রুত কাগজটা কপট অনীহার সঙ্গে বিছানায় এক কোণে রেখে দিল। দিলরুবা বেগম বিছানায় বসে কিছুক্ষণ মেয়ের মুখের দিকে চেয়ে থাকলেন। দিজা প্রাণপণে চেষ্টা করছে নিজেকে একদম স্বাভাবিক দেখাতে। কেন জানি তার একদমই আন্তরিক হতে ইচ্ছে করছে না আম্মুর সাথে। এমনকি সে কি চায় সেসবও আর জানাতে বা বোঝাতে চায় না সে কাউকে। এই যেমন সে যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে তা আম্মুকে বুঝতে দেবে না বলে হাতের বিজ্ঞাপনের কাগজটা সন্তর্পণে নামিয়ে রাখল হাত থেকে। দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন, মন খারাপ? দিজা ঘাড় নেড়ে বলল, মন খারাপ কেন হবে? প্রসঙ্গ বদলানোর ছলে একদম স্বাভাবিক স্বরে বলার চেষ্টা করল, কোনো দরকারে এসেছ নাকি আম্মা? কিছু বলবে? দিলরুবা বেগম ক্ষণকাল চুপ থেকে এরপর বললেন, তোর আব্বু ডেট দিয়ে দিছে। আজ রবিবার, সামনের শুক্রবারে গায়ে হলুদের কথা বলছে ওরা ঘটা করে নিয়ে যাইতে চায়। শোন দিজা, আগে যা হইছে ভুলে যা। তোর বাপরে তো চিনিস। তুই যা করছিস তার সব দোষ আর রাগ আমার ওপর এসে পড়ছে। সব সহ্য করতেছি খালি তোর জন্যে। ওসব ভুলে এখন নিজের আর আমার জন্য যা ভালো হয় তা কর। মন খারাপ করে থাকার কিছু নেই। ফারজাদ এরকমই, এইটা সবাই জানে। ওর কাছে আশা রাখছে কেউ এ যাবৎ। ওর সাথে শান্তি পাইতি তুই? কোনো বাপ মা কোনোদিন চাইবে না ওর কাছে নিজের মেয়ে দিতে। আল্লাহ যা করে মঙ্গলের জন্যেই করে। ওসব ভাববি না আর। দিজা নিশ্চুপ শুনল কথাগুলো, কোনো জবাব দিল না। আম্মু উঠে চলে গেলে সে আবার উদাস চোখে বাইরে তাকাল। সবই বোঝে সে, তবে সে বুঝলে চললে তো হতোই। এই পাগল মনটাকে বোঝানোর বা শান্ত করার উপা কি? এত বেহায়া কেন মন? এত কেন বেলেহাজ? যে জিনিস ছেড়ে দিয়ে সামনের দিনে অন্য পথে হাঁটা লাগাতে হবে, সেই জিনিসের প্রতি এমন মায়ার টান কেন অনুভূত হবে? সে তো আত্মমর্যাদাবোধকে কাছে টেনে নিয়ে তাকে দূরে সরিয়েছে। সে পরিস্থিতিকে মেনে নিয়ে ত্যাগ করেছে সেই পথ। তবুও তা ঘনকালো মেঘের মতন তাড়া করে বেড়াবে কেন? ছেয়ে রাখবে কেন ভাবনায়? কেন ভুলে যাবে না? গোধূলি নেমে আসা আকাশের দিকে দৃষ্টি মেলে নিজের অজান্তেই দিজা গুনগুনিয়ে উঠল। প্রথম যৌবন বেলা, আমারে পাইয়া অবলা। প্রেম শিখাইয়া গেল ছাইরা, গেল গো। জ্বালাইলে যে প্রেম ও আগুন, জল দিল তা বাড়ে দ্বিগুণ। এখন আমি কি করি উপায়? এম ড্যাশ। আজ হঠাৎই ফারজাদ আজানের ধ্বনি কানে আসতেই মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে পা রাখল। বহুদিন পর সে নিজ ইচ্ছায় প্রভুর নিকট আত্মসমর্পণে গেল। নামাজ শেষে বের হয়ে নির্দিষ্ট গন্তব্য কফি শপে পৌঁছাল সে।
মাঝের একটা টেবিলে বসে আছে ওয়াহিদ। চোখ দিয়ে ইশারা করে হাত প্রসারিত করে কোনার একটা টেবিলে বসতে বলল ওয়াহিদকে। বসতে বসতে বলল, কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? সে যাচ্ছে ভালোই। তবে হঠাৎ মেজর ফারজাদ সাহেব ডাকলেন আমায়? আসলেই ভয় ভয় লাগছে একটু। কোনো বেআইনি কিছু করে ফেলেছি নাকি? ওয়াহিদের কথায় ফারজাদ হাসল। পকেট থেকে সিগারেট বের করে তাতে দিয়াশলাই জ্বালিয়ে বলল, মেজর? একটু থেমে দুপাশে ঘাড় নেড়ে বলল, তুমি তো দেখছি এক ধাক্কায় কতগুলো পদ প্রমোশন করিয়ে দিল। এএসপি-তে জয়েন করেছি কেবল। যাই হোক, তুমি ঠিক অপরাধ করনি, তবে একটা অকাজ করতে যাচ্ছ। ওয়াহিদ অবাক হল, প্রথমেই এসপি? এটাকে কম বলতে চাচ্ছেন আপনি? আর অকাজ? অকাজ। তোমার বিয়ে কবে? ওয়াহিদ একটু কপট লজ্জিত হাসল, সামনের শুক্রবারের পরের শুক্রবারে। তো কি এটাকে অকাজ বলছেন নাকি এসপি সাহেব? ফারজাদ সিগারেটে একটা টান দিয়ে কফি প্লেস করতে আসা ওয়েটারের দিকে একবার তাকিয়ে বলল, তাই। আচ্ছা, দিজাকেই কেন বিয়ে করছ? কেন, তাতে সমস্যা কোথায়? এ ব্যাপারে কোনো সমস্যা আছে নাকি? প্রশ্ন একটা আমিও করেছি তোমাকে, এবং তোমার আগে। ফারজাদের হঠাৎ রাশভারী হয়ে ওঠা মুখের দিকে তাকালো ওয়াহিদ। বলল, পছন্দ করি ওকে, লাবণ্য ভাবিকে দেখতে গিয়ে দেখেছিলাম, সেদিনই পছন্দ হয়েছিল। কেন, কি হয়েছে? ফারজাদ সে প্রশ্নের জবাব না দিয়ে বরং নিজে প্রশ্ন করল, দিজাও পছন্দ করে তোমাকে? এবার একটু অপ্রস্তুত হল ওয়াহিদ, না মানে হ্যাঁ, ও রাজি তো বিয়েতে। আসলেই? ওয়াহিদ বিভ্রান্ত দৃষ্টিতে তাকায় ফারজাদের দিকে। সে পরিস্থিতি এবং ফারজাদের কথা বা কথার মর্ম বা উদ্দেশ্য কিছুই ঠিকঠাক উদ্ধার করতে পারছে না। কিছু বলার প্রস্তুতি নিল, অথচ ফারজাদ ওকে বলার সুযোগ না দিয়ে হুটহাট প্রশ্ন করে বসল, শুধুই পছন্দ নাকি ভালোটালেও বাসো? ওয়াহিদ মাথা নিচু করে হাসল একটু, আমার মনে হয় শুধু পছন্দ হলে বিয়ে পর্যন্ত যেতাম না। ভালোও বাসি। ফারজাদ নিজে নিজেই একটু তাচ্ছিল্য করার মতো বলল, মনে হয়? এরপর ঠোঁট উল্টে মাথা ঝাঁকাল মৃদু, তাই না? তো কাউকে পছন্দ করলে বা ভালোবাসলেই বিয়ে করতে হবে কেন? পছন্দ না করে বিয়ে করা যায় না? ওয়াহিদ হতবুদ্ধি হল এবার। আস্তে আস্তে ফারজাদের প্রশ্ন এবং কথাগুলো কেমন অদ্ভুত প্যাঁচানো হয়ে উঠছে। ভ্রু কুঁচকে বলল, বুঝিনি আপনার কথা। না মানে, ভালো না বাসলে বা পছন্দ না করলে তাকে নিয়ে সারাজীবন কাটানো যায় নাকি সুখে? মনের একটা ভালো লাগা বা চাহিদার ব্যাপার আছে না? খুব বুঝেছে এমনভাবে বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বলল ফারজাদ, এটা প্রযোজ্য শুধু ছেলেদের ক্ষেত্রে নাকি মেয়েদের জন্য? ওয়াহিদের একটু রাগ লাগছে এবার। লোকটা আসলেই আইন বিভাগের লোক, এবার আরেকবার বিশ্বাস হচ্ছে। সাধারণ কথাগুলো এত পেঁচিয়ে বলার মানে কি? বলল, তা কেন হবে? সবার নিজের পছন্দমতো সঙ্গী নির্বাচনের স্বাধীনতা আছে। অবশ্যই মেয়েদেরও। কথা শেষ হল না ওয়াহিদের। ফারজাদ বলে উঠল, দিজা কি সেই সুযোগটা পাচ্ছে? ওয়াহিদ থামল একটু। কপাল জড়িয়ে তাকিয়ে রইল ক্ষণকাল ফারজাদের দিকে। কিছু বুঝতে চেষ্টা করল বোধহয়। এরপর বলল, তার মানে কি বলতে চাচ্ছেন, দিজা রাজি না বিয়েতে? ফারজাদ সিগারেটে একটা লম্বা টান দিয়ে তার ঠোঁট থেকে নামিয়ে ধোঁয়া উড়িয়ে বলল, তা তোমার জানার চেষ্টা করা উচিত ছিল না? করেছ? যেখানে দেখতে যাওয়ার দিন সে সকলের সামনে অকপট বলেছে সে বিয়ে করতে চায় না। তুমি কিছুক্ষণ আগে কোনো ভিত্তিতে বললে সে রাজি বিয়েতে? ফারজাদের শীতল স্বরে বলা কথাগুলোতে ওয়াহিদ মিয়ে গেল একদম। ফারজাদ সিগারেটে টান দিয়ে ধোঁয়া গালে রেখেই কফিতে চুমুক দিল। ধোঁয়া ও কফি একসাথে গিলল। এরপর তাকালো ওয়াহিদের দিকে।
ওয়াহিদের চোখ মুখ একটু ফ্যাকাশে হয়ে উঠেছে। সে কেমন জালে ফেসে গেছে যেন এমন মনে হচ্ছে। ফারজাদ এসবি অফিসার নাকি উকিল? ওহো, সে শুনেছিল ফারজাদ এলএলবি-তে অনার্স করেছে। সে থতমত হয়ে কোনোমতো বলল, ওর আব্বু মতো দিয়েছে। কথাটা বলে ওয়াহিদের মনে হল ফারজাদের সমানে এটা একটা খুবই সস্তা আর বোকা বোকা যুক্তি পেশ করেছে সে। কিন্তু চট করে একটা কৌতূহল জাগল। ফারজাদকে জিজ্ঞেস করল, কিন্তু আপনি কেন এসব বলতে ডেকেছেন আমায়? ফারজাদ চারপাশে ঘাড় ঘুরিয়ে দেখতে দেখতে বলল, আমার কর্তব্য। আপনার কর্তব্য? কিসের কর্তব্য? মামাতো ভাইয়ের কর্তব্য। ওয়াহিদ গোমরা মুখে চোখ ছোট করে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, শুধুই মামাতো ভাইয়ের কর্তব্য পালন করতে এখানে এভাবে এই কথা এরকম উকালতি করে বলতে এসেছেন? ফারজাদ ওয়াহিদের কথায় ওর দিকে তাকিয়ে সামান্য বাঁকা হেসে বলল, আপাতত তাই। তবে একটা গ্রেট এক্সাইটেড ট্রুথ হচ্ছে দিজা ফারজাদকে ভালোবাসে। সে ভালোবাসা বহত কিছুর ঊর্ধ্বে, যা এড়িয়ে যাবার মতো নয়। আর সেই অনুভূতিকে বুকে চেপে সে অন্য কাউকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গ্রহণ করবে, এটা অবিচার হয়ে যাবে না? আফটার অল, আমি আইন ও ন্যায়বিচার বিভাগের কর্মকর্তা। ওয়াহিদ তাকিয়ে রইল কেমন করে যেন ফারজাদের দিকে। সে কিছুই মেলাতে পারছে না এতক্ষণে ঘটে যাওয়া ও হয়ে যাওয়া কথার হিসবেটা। বিশেষ করে এই ফারজাদের ওপর রাগ হচ্ছে, মারাত্মক রাগ। কোথা থেকে শুরু করে কোথায় নিয়ে এলো ব্যাপারটা। আবার কথাবার্তাও চরম অদ্ভুত। চলবে।